পাথরে পাথর জুড়ে গড়ে পিরামিড, ফেরয়ের স্মৃতিমাখা গিজা মালভূমি, ত্রিভুজাকৃতির স্মৃতিস্তম্ভ পিরামিড। কত শ্রমিকের দেয়া প্রাণ রক্ত ঘামে গড়া হতো পিরামিড মহামূল্য দামে। হয়তো এই জন্যই বলা হয় মানুষের কঠিন পরিশ্রম আর নলেজের ফলাফল এই পিরামিড একটা ইঞ্জিনিয়ারিং দ্রষ্টব্য বিষয়, যেটা মোটামুটি ৪,৫০০ বছর ধরে দাঁড়িয়ে আছে। মানুষের এই রকম কিছু মনুমেন্টের আবিষ্কার এখনও সায়েন্সকে রহস্যের মধ্যে রেখে তাদের রিসার্চের বিষয় হয়ে দাঁড়িয়েছে। 7 ওয়ান্ডার্সের মধ্যে ইজিপসিয়ান পিরামিডস অফ গিজা 1 নম্বরে আছে। যে সমস্ত পর্যটকই এই পিরামিড ভিজিট করতে যায় তারা এটা দেখে এতটাই অবাক হয়ে যায় যেন তারা সম্মোহিত হয়ে গিয়েছে। আর মনের মধ্যে তখন একটাই প্রশ্ন ঘোরাফেরা করে যে মানুষের পক্ষে এটা সম্ভব? এটা 5,92,000 স্কোয়ার ফিট বেস এরিয়া কভার করে, আর কমপক্ষে 20 লক্ষ পাথরের ব্লক দিয়ে বানানো। সব পাথরই লাইমস্টোন আর গ্রানাইট পাথরের, যেগুলো হাতির ওজনের থেকেও বেশি ভারী, 2 থেকে 30 টনের মধ্যে ছিল। আর কিছু পাথর 50 টনেরও বেশি ভারী ছিল। এত ভারী পাথর যেগুলি টনে ওজন করা হয় সেগুলি 480 ফুট ওপর পর্যন্ত তোলা। আজকের দিনে 48 তলা বিল্ডিং আসলে এত উপরে কি করে তোলা হতো? বন্ধুরা, আজকে আমরা এই রহস্যেরই পর্দা ফাঁস করব আর কিছু এমন রহস্যের উদ্ঘাটন করব যেটা আজ পর্যন্ত আমাদের কাছে লুকিয়ে রাখা হয়েছিল। তো সম্পূর্ণ জানার জন্য ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন কল্লোল দাস রিউমার ইউটিউব চ্যানেলের সেকেন্ড ভিডিও, দ্য আনটোল্ড মিজারি অফ পিরামিড। বন্ধুরা, অনেকেরই বিশ্বাস যে পিরামিড শুধু ইজিপ্টেই আছে। না বন্ধুরা, পৃথিবীর মধ্যে সবথেকে বেশি সংখ্যক পিরামিড ইজিপ্টে নেই, আর না তো সবথেকে বড় পিরামিড ইজিপ্টে অবস্থিত। সুদানে সবথেকে বেশি পিরামিড আছে, যার সংখ্যা 255টি, যেগুলি ইজিপ্টের পিরামিডের থেকেও 500 বছর আগে তৈরি করা হয়েছিল। এখন এই প্রশ্নই আসে যে ইজিপ্টের পিরামিড সবথেকে আলাদা কেন হয়? এটা হয়েছিল যখন ম্যাথ আর আর্কিটেকচারের মানুষের গ্রহণযোগ্যতা ছিল না। পিথাগোরাসের থিওরি আবিষ্কারেরও 2500 বছর আগে। পিরামিডকে এতটাই গুরুত্বপূর্ণ বলা হয় কারণ এটা তৈরি হয়েছে ওয়েস্ট ইস্ট প্যারালাল আর নর্থ সাউথ প্যারালালের ইন্টারসেক্টিং পয়েন্টে, মানে এই জায়গাকে পুরো পৃথিবীর সেন্টার ধরা হয়। আর পিরামিড এতটাই অ্যালাইন যেটা নর্থ পোলকে ফেস করে। ওই সময় মডার্ন সায়েন্সের মতো ক্যাম্পাস ক্যালকুলাস ছাড়া এই কাজ করা অনেকই আশ্চর্যের বিষয়, তাই না বন্ধুরা? ওই সময় ইজিপ্টে রাজারা রাজত্ব করত। রাজাদের তখনকার দিনে ফেরাও বলা হতো। তখনকার দিনে এটা মানা হতো যে যদি কারোর মৃত্যু হয় তাহলে মৃত্যুর পর মানুষের পুনর্জন্ম হতো, আর তাই ফেরাওরা এই বড় বড় কবর বানাতো, আর মৃত্যুর পর তার রোজের ব্যবহৃত জিনিসপত্রের সাথে তাকে কবর দিয়ে দেওয়া হতো। গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসের থিওরি অনুসারে এত বড় পিরামিড, যেগুলো কম করে 23 বছর ধরে বানাতে সময় লাগতো, এগুলি যারা বানাতো তারা সকলেই কৃতদাস ছিল। কিন্তু মডার্ন রিসার্চার্সরা এই থিওরি মানেন না। তাদের মত অনুযায়ী এগুলি তৈরি করত কম করে 1 লক্ষ শ্রমিক, যারা রাজার অনুগত ছিল। কারণ সেখানে অনেক শ্রমিকের কবর ছিল, আর প্রমাণ মিলেছে এরা অর্থের বিনিময়ে কাজ করত। যদি কাজ করতে করতে কারোর মৃত্যু হয়ে যায় তাহলে তার সম্মান জানানোর জন্য ফেরাওয়ের পাশেই তাকে কবর দেওয়া হতো। মনে রাখবেন, গিজার পিরামিড সলিড নয়, এর মধ্যে 3টে বড় বড় চেম্বার মানে ঘর আছে। সব থেকে নিচের চেম্বারকে কুইন্স চেম্বার বলা হয়। ওর উপরে একটা রহস্যময়ী ঘর আছে যেটাকে গ্র্যান্ড গ্যালারি বলা হয়। আর সব থেকে উপরে কিং খুফু বা ফেরাওয়ের কবর বা চেম্বার থাকে। এই 3টি চেম্বারকে রাস্তার সাহায্যে যোগাযোগ রাখা হতো। আর আপনি এখন ভাববেন যে এই রকম হাতির থেকেও ভারী ব্লকসগুলোকে কিভাবে উপরে তোলা হয়েছিল, আর সেগুলি ধাপে ধাপে সাজিয়ে কী জিনিস দিয়েই বা আটকানো হয়েছিল। ওই সময় টেকনোলজি বা হেভি মেশিনারি যেমন ক্রেন বা জেসিপির মতো মেশিন তো ছিল না। আর্কিওলজিস্ট জিয়ান পিয়ারের মতে ইন্টারনাল র্যাম্প বা ঢালু রাস্তার সাহায্যে সমস্ত পাথরকে ওপরে তোলা হয়েছিল। এর প্রমাণ রিসার্চের মাধ্যমে পাওয়া গিয়েছে। আর ওই ভারী পাথরকে আটকানোর জন্য মর্টারের সাহায্য নেওয়া হতো। এটা স্যান্ড, লাইম আর জিপসামের পেস্ট, যেটা প্রত্যেক ব্লককে জোড়া লাগাতে ব্যবহার করা হতো। আর বলা হয় যখন এই মর্টার জোড়া লাগে তখন এর ক্ষমতা ওই ভারী ভারী পাথরের থেকেও বেশি হয়ে যায়। আর এটাই একমাত্র কারণ যে প্রতিকূল আবহাওয়ায় এত বছর ধরে এখনও অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে। সবাই জানে যে ইজিপ্ট একটা মরুভূমি, আর যেখানে এইসব পিরামিড আছে বেশিরভাগ সময়ই 50 ডিগ্রির বেশি তাপমাত্রা থাকে। কিন্তু এই পিরামিডের ভিতর এমনই এয়ার কন্ডিশনিং সিস্টেম আছে যেখানে তাপমাত্রা সবসময় 20 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচেই থাকে। এখনকার পিরামিড দেখতে তো স্ট্রং, কিন্তু এতটাও অ্যাট্রাকটিভ নয় যতটা তখনকার সময়ে বানানো হতো।
কারণ যখন এগুলি বানানো হয় তখন এগুলির বাইরে সাদা পালিশ করা হতো। এখানে শাইনিং লাইমস্টোন কাস্টিং ব্লকের ব্যবহার করা হয়, আর তাই রাত্রে যখন এগুলি চকমক করে তখন মনে হয় যেন দামি মণিমুক্তা চকচক করছে। কিন্তু 13 শতকের ভূমিকম্প আর ডাকাতের লুটপাতের কবলে পড়ে সব স্মুথ লাইমস্টোনই শেষ হয়ে গিয়েছে। এখন শুধুই রক সারফেসই দেখা যায়। 2011 রিসার্চে যখন রিমোট ক্যামেরা ইউজ করা হয় তখনই এই প্রথমবার পিরামিডের চূড়ায় পিওর গোল্ড ক্যাপস্টোনস পাওয়া যায়। আর এখন এটাই জানার চেষ্টা চলছে যে হয়তো পিরামিড তৈরি পাওয়ার প্ল্যান্ট তৈরির মতোই করা হয়েছিল, যেখানে ইলেকট্রিসিটি প্রডিউস করা হতো। গোল্ড বা সোনা তড়িতের সুপরিবাহী হওয়ার জন্য নেগেটিভ আয়ন্স বা ইলেকট্রিক চার্জ অ্যাটমকে আয়নোস্ফিয়ার মানে আর্থের অ্যাটমসফিয়ারের লেয়ারকে অ্যাবজর্ব করে কারেন্ট প্রডিউস করতে পারে। আর পিরামিডের ভিতরে ডিনোমাইটের মতো স্পেশাল মেটেরিয়ালে কোটিং করা হয়েছিল, যেটা ইলেকট্রিক কন্ডাক্টিভিটিকে বহুগুণে বাড়িয়ে দেয়। তো বন্ধুরা, আপনারা দেখলেন যে সেই সময় ইজিপ্টের মানুষ নিজেদের সভ্যতায় কতটা এগিয়ে ছিল। যারা লাইমস্টোন আর গ্রানাইটের মতো বড় বড় পাথরকে 800 কিলোমিটার দূর থেকে নীল নদের উপর দিয়ে জলযানে নিয়ে আসা খুব একটা সহজ ব্যাপার ছিল না। পিরামিডের ব্লকগুলোকেও নিজের হাতে সকেটের সাহায্যে একটার সাথে আরেকটা খাপ খাইয়ে তৈরি করেছিল, যাতে এই স্ট্রাকচার ভূমিকম্পের মতো বিপর্যয়েও দাঁড়িয়ে থাকতে পারে, তপ্ত গরমে পাথরের বৃদ্ধিও হ্রাস করতে পারে। আমাদের শরীরের ফিমার বোন বল, যেটা পেলভিসের সকেটে ভালোভাবে ফিট হয়, হয়তো তাদের এই সম্পর্কে ভালো জ্ঞান ছিল, আর সেখান থেকেই অনুপ্রেরণা নিয়ে তারা পিরামিডের কনস্ট্রাকশন করেছিল। হতে পারে এই বল আর সকেট টেকনিক ইউজ করে। আপনি কি এটা আন্দাজ করতে পারেন যে গিজার পিরামিডের 3টি দরজা, এক একটা দরজা 20 টন করে ওজন? এর অ্যালাইনমেন্ট এতটাই সঠিক যে কেউই তার এক হাতের সাহায্যে এই দরজা অনায়াসেই খুলতে পারে। তো বন্ধুরা, পিরামিড সম্পর্কে এই অজানা তথ্যটি আপনারা জানতেন কি জানতেন না, সেটা কমেন্ট বক্সের মাধ্যমে অবশ্যই জানাবেন। কিন্তু জয় হিন্দ।